কখনো কি আপনি ভেবেছেন একজন পুলিশকে মারতে হলে কিভাবে পারফেক্ট প্ল্যানিং করতে হয়, যেখানে একটি নয় দুটিও নয়, শহরের সব পুলিশকে একসাথে মারার প্ল্যান করে। জীবনের অবিরাম পরীক্ষা যখন চরম সীমানায় ঠেলে দেয়, তখন একজন হয়ে ওঠে নায়ক আর অন্যজন অন্ধকারে ডুবে গিয়ে পরিণত হয় খলনায়কে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটি থ্রিলার মুভি নিয়ে এসেছি, যা কিনা সম্প্রতি তামিল ভাষায় মুক্তি পেয়েছে। মুভিটির নাম থানাল, যার অর্থ হচ্ছে সুড়ঙ্গ। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেন শুরু করা যাক 2025-এর ব্র্যান্ড নিউ অ্যাকশন থ্রিলার মুভি থানালের। গল্পের শুরুতে দেখা যায় শহরের কোনো এক জায়গায় পুলিশ এবং অন্য একটি গ্যাংয়ের মধ্যে প্রচন্ড গোলাগুলি চলছিল। অনেকক্ষণ ধরে গোলাগুলির পর অবশেষে পুলিশ সদস্যরা সেই গ্যাংকে মেরে ফেলে। এই গ্যাংয়ের মধ্যে শুধু একজনই বেঁচে থাকে, যে কাউকে ফোন করার চেষ্টা করছিল। পরে পুলিশ সদস্যরা ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করতে শুরু করে এবং দেখে যে সবাই মারা গেছে, শুধু একজনই বেঁচে রয়েছে। যখন সেই ব্যক্তি একটি বন্দুক নেওয়ার চেষ্টা করছিল, তখন ওই ইন্সপেক্টর তাকে গুলি করে মেরে ফেলে। পরে জানা যায় যে আসলে সেই ব্যক্তি বন্দুক নয়, বরং তার ফোনটি নিতে চেয়েছিল। কিছুক্ষণ পর ডিআইজি সেখানে এসে পরিস্থিতি দেখে ইন্সপেক্টরকে বলেন যে দ্রুত এদের পরিবার খুঁজে বের করে সমস্ত মৃতদেহ তাদের হাতে তুলে দিতে। আসলে এই গ্যাং ব্যাংক থেকে কিছু টাকা চুরি করে এখানে লুকিয়েছিল। পুলিশ তথ্য পেয়ে তাদের ধরতে এসেছিল, কিন্তু গ্যাং সদস্যরা পুলিশের উপর গুলি চালাতে শুরু করে। এভাবেই পুলিশ তাদের এনকাউন্টার করে। যাই হোক বন্ধুরা, এই ঘটনার 1 বছর পর যখন সেই ইন্সপেক্টর টহল দিচ্ছিলেন, তখন একটি গ্যাং এসে এই পুলিশ সদস্যদের মারধর করতে শুরু করে। এই গ্যাংয়ের নেতা ছিল অশ্বিন, যে পুলিশ সদস্যদের সঙ্গে দারুণভাবে লড়াই করে তাদের পরাজিত করে। সমস্ত পুলিশ সদস্যকে আহত করার পর ইন্সপেক্টর অশ্বিনকে জিজ্ঞাসা করেন যে তার আসলে কি সমস্যা। অশ্বিন বলে, সমস্যা তোমার সঙ্গে নয়, তুমি যে ইউনিফর্ম পরে আছো তার সঙ্গে। এই বলে সে পুলিশের গাড়িটি একটি ট্রান্সফরমারে ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং সেভাবেই সমস্ত পুলিশ সদস্য মারা যায়। এরপর আমরা দেখি যে এই অশ্বিন এবং আরো অনেক লোক একটি টানেল খনন করছে, আর সেভাবেই এই সমস্ত লোক একটি বস্তি এলাকায় তাদের জীবনযাপন করে। এই বস্তি এলাকাতেই কিছু ম্যানহোল আছে। এই ম্যানহোলগুলোর মাধ্যমেই তারা ভেতরে ঢুকে রাত দিন টানেল খনন করতে থাকে। এরপর দৃশ্যটি বর্তমান সময়ে স্থানান্তরিত হয়, অর্থাৎ সেই এনকাউন্টারের 2 বছর পর। এখানে সিনেমার নায়ক অখিলকে দেখানো হয়। অখিলের মায়ের শরীর ভালো ছিল না, যার কারণে অখিল হাসপাতালে আসে। ডাক্তাররা বলেছিলেন যে অখিলের মায়ের সার্জারি করাতে হবে। তাই ডাক্তার অখিল এবং তার বাবাকে বলেন যে দ্রুত টাকা জোগাড় করে ফেলুন, কালই সার্জারি করা হবে। আর সেভাবেই অখিল সম্প্রতি কনস্টেবল হিসেবে পুলিশ বিভাগে যোগ দিয়েছিল। সে তার বাবাকে বলে যে আমি জয়েনিং অর্ডার নিতে পুলিশ স্টেশনে যাচ্ছি, আসার সময় টাকা তুলে নিয়ে আসব। এই বলে অখিল একটি পুলিশ স্টেশনে যায়। তার দুজন ঘনিষ্ঠ বন্ধু এই পুলিশ স্টেশনেই যোগ দিতে এসেছিল। সে বলে যে ইন্সপেক্টর সাহেব এইমাত্র বাইরে গেছেন, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো। এই পুলিশ স্টেশনের কাছে আরো 3 জন লোক জয়েনিং অর্ডারের জন্য ইন্সপেক্টরের অপেক্ষা করছিল। সুতরাং অল্প সময়ের মধ্যে এই 6 জন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিছুক্ষণ পর একজন চা বিক্রেতা বাচ্চা এদের কাছে এসে 6 জনকে চা দেয়। অখিলের বন্ধু অন্য একজনকে জিজ্ঞাসা করে যে কেন আমাদের সবাইকে এই পুলিশ স্টেশনে নিয়োগ দেওয়া হলো। অন্যজন বলে যে 1 বছর আগে আমার বাবার সঙ্গে আরো কিছু কনস্টেবল একটি দুর্ঘটনায় মারা গেছিলেন, তাই তাদের জায়গায় আমরা এখানে যোগ দিচ্ছি। অন্যদিকে সেই অশ্বিন তার লোকদেরকে বলে যে আমাদের এই কাজ ঠিক দুপুর 2টায় হয়ে যাওয়া উচিত। যাই হোক, রাত হওয়ার পর অখিল তার বন্ধুকে ফোন করে বলে যে আমি এখনো পুলিশ স্টেশনেই আছি। তার বন্ধু বলে যে আমার কাছে সকাল পর্যন্ত সময় রয়েছে, সকালে আসার সময় টাকা নিয়ে এসো। আর হ্যাঁ, তুমি তোমার ফোন এখানেই ভুলে গেছো। অনু বারবার ফোন করছে। অখিল বলে ঠিক আছে, আমি দেখছি। তখনই এসআই এই 6 জনকে ডেকে বলেন যে ইন্সপেক্টর সাহেব এখন আসবেন না, তোমরা জয়েনিং অর্ডার কাল নিয়ে নিও এবং আপাতত তোমরা একটু টহলে যাও। তাই এই 6 জন একে অপরের সম্পর্কে আলোচনা করতে করতে টহল দিতে থাকে। তখনই অখিলের অন্য বন্ধু অনুকে নিয়ে অখিলের কাছে আসে। এরপর অখিল ও অনু কথা বলার জন্য একটি ছোট ক্যাফেতে যায়। অন্যান্য পুলিশ সদস্যরা অখিলের বন্ধুকে জিজ্ঞাসা করে যে আসলে সেই মেয়েটি কে এবং তোমার বন্ধু সেই মেয়েটির সঙ্গে
সঙ্গে কেন কথা বলতে চায় না। তাই অখিলের বন্ধুরা নিজেদের সম্পর্কে বাকি পুলিশ সদস্যদের বলতে শুরু করে। দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে যায়। কিছু মাস আগে অনুর পরিবার অখিলের মহল্লার কাছে থাকতে আসে। আসলে যখন অনু ইন্টারে পড়তো তখন তাদের পরিবার এখানেই থাকতো। সেই সময় অখিল অনুকে একটি প্রেমপত্র দিয়েছিল। অখিলের পরিবারের সদস্যরা এই কথা জানতে পেরে অখিলকে খুব বকাঝকা করে এবং সেভাবেই অনুর পরিবারের সদস্যরাও। পরে অনুর পরিবারের সদস্যরা এখান থেকে চলে যায়। সুতরাং এত বছর পর অনুর পরিবার আবার সেই বাড়িতে থাকতে আসে। যাই হোক, অখিল অনুকে দেখার জন্য খুব উত্তেজিত ছিল। এত বছর পর অনু দেখতে কেমন হয়েছে এই ভেবে সে তার বাড়ির কাছে গিয়ে অপেক্ষা করতে থাকে। অখিলের উত্তেজনা দেখে তার এক বন্ধু পাথর নিয়ে অনুর বাড়ির দিকে ছুটতে শুরু করে। মানে যদি সে এমন করে তাহলে অনু বাইরে আসবে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও অনু বাইরে আসে না, তার মাও আসে না, এমনকি তার বাবাও না। কিন্তু কিছুক্ষণ পর অনুর পরিবারের সদস্যরা অনুর দাদিকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। অখিলের বন্ধু যে পাথর ছুঁড়েছিল সেই পাথরটি অনুর দাদির মাথায় লেগেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পরের দিন অনুর দাদি মারা যান। এটা দেখে অখিল এবং তার বন্ধুরা হতবাক হয়ে যায়। যাই হোক, পরের দিন অখিল তার বন্ধুকে জিজ্ঞাসা করে যে আরে ইয়ার কিছু আইডিয়া দাও, আমাকে অনুর সঙ্গে কথা বলতে হবে। তাই তার বন্ধুরা আবারও অখিলকে কিছু আইডিয়া দিতে শুরু করে। কিন্তু সমস্ত আইডিয়াই ফ্লপ হতে থাকে। অনুর তো অখিলকে মনেই ছিল না। সে শুধু এমনভাবে দেখছিল সে যেন একজন পরিচিত। যাই হোক, এক রাতে অখিল দেখে যে সেই অনু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কারোর জন্য অপেক্ষা করছে। অনুকে দেখে অখিল দ্রুত অনুর কাছে এসে বলে যে তুমি এখানে দাঁড়িয়ে থেকো না। অনু জিজ্ঞাসা করে কেন, এখানে কি কোনো বোর্ড লাগানো আছে নাকি যে আমি এখানে দাঁড়াতে পারবো না? আসল কথা হলো সেই রাস্তার পাশেই কিছু যৌনকর্মী দাঁড়িয়ে ছিল। তাই এই কথাটি পরে অনু বুঝতে পারে। সে অখিলকে বলে যে আমার মামার ছেলে আসবে, তারই জন্য অপেক্ষা করছিলাম আমি। অখিল বলে যে আপনি বাড়ি যান, আমি আপনার মামার ছেলেকে নিয়ে আসব। এরপর অখিল এবং অনুর মধ্যে ভালো বন্ধুত্ব হতে শুরু করে। ধীরে ধীরে তারা দুজনেই একে অপরকে ভালোবাসতেও শুরু করে। এখানে আমরা আরো একটি কথাও জানতে পারি যে অখিল এবং তার বাবার মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। একদিন অখিল এবং অনুকে একসঙ্গে অনুর বাবা দেখে ফেলে। তাই তাদের দুজনকে দেখে অনুর বাবা অখিলকে তার বাড়ির কাছে ডেকে এর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। আসলে অখিল ক্লাস 2 পর্যন্তই পড়াশোনা করেছিল, তার কাছে কোনো চাকরি ছিল না, এমনকি সে এবং পড়াশোনাও চালিয়ে যায়নি। অনু বর্তমানে সিভিলের প্রস্তুতি নিচ্ছিল। অনুর বাবা বলে আমার মেয়ে বড় হয়ে আইএএস অফিসার হবে, আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারবো না, তুমি আমার মেয়ের যোগ্য নও। অখিল বাড়ি ফিরে আসার পর অনুকে ফোন করে এই কথাই বলে, দেখো অনু, আমরা দুজনেই একে অপরকে ভালোবাসি, সেটাই যথেষ্ট, চলো আমরা দুজনেই আজ রাতে বাড়ি থেকে পালিয়ে যাই। অনু বলে আরে অখিল, এতটাও সহজ নয়, আমি আমার পরিবারকে ছেড়ে কোথাও যাব না, তুমি একটা ভালো চাকরি জোগাড় করো। এই রাগের সঙ্গেই অখিল আবারও নিজের বাড়িতে চলে আসে। অখিলকে দেখে তার মা জিজ্ঞাসা করে যে তুমি এত মনমরা কেন? অখিল বলে যে অনুর বাবা আমাকে প্রত্যাখ্যান করেছে। অখিলের বাবা বলে যে ঠিকই তো করেছে, তারা কোনো বাবাই চাইবে না তার মেয়ের বিয়ে একজন ভবঘুরে ছেলের সঙ্গে হোক। এটা শোনার পর অখিল তার বাবার উপরই রাগ করতে শুরু করে, আপনি কি আমার জন্য কোনো সম্পত্তি রেখেছেন নাকি কোনো ব্যবসা? অখিলের বাবা তার মা সম্পর্কে কিছু কথা বলতে শুরু করে যে আসলে কিছুদিন ধরে অখিলের বাবা অখিলের মাকে নিয়ে হাসপাতালে যাতায়াত করছিল, কারণ অখিলের মায়ের ব্রেন টিউমার হয়েছিল। অখিলের বাবার যে পেনশন আসছিল তা দিয়েই তাদের দিন চলতো। এমন সময়ও অখিলের মা অখিল সম্পর্কেই ভাবতেন, মানে তাদের কাছে যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় অখিলের জন্যই রেখে দিতে। অখিলের মায়ের অপারেশন করানোর জন্য প্রায় 18 লাখ টাকার প্রয়োজন ছিল। সুতরাং সত্যিটা শোনার পর অখিল খুব দুঃখিত হতে থাকে যে আজ পর্যন্ত সে মা বাবাকে উপেক্ষা করে এসেছে। এরপর এই দৃশ্যটি বর্তমান সময়ে স্থানান্তরিত হয়। অনু অখিলের কাছে এসে এই কথাটি বলে যে আমার বাবা আমার বাগদান ঠিক করে দিয়েছেন। এখন সে অখিলকে বলে চলো অখিল, আমরা দুজনে এখান থেকে পালিয়ে যাই। কিন্তু অখিল সম্পূর্ণভাবে অস্বীকার করতে থাকে যে আমার মা আইসিইউতে আছে, কাল আমার মায়ের অপারেশন হবে এবং খুব কষ্টে আমি এই চাকরি পেয়েছি, আর সেভাবে আমার চাকরি থাকা সত্ত্বেও তোমার বাবা আমাকে প্রত্যাখ্যান করেছে। মানে যখন অখিলের চাকরি হয় তখন অখিলের বাবা অনুর বাড়ির কাছে গিয়ে অনুর বাবার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে, কিন্তু আবারও অনুর বাবা উপেক্ষা করতে শুরু করে যে আমি আমার মেয়ের বিয়ে একজন কনস্টেবলের সঙ্গে দেব না, আমার মেয়ে তো ভবিষ্যতের কালেক্টর। সুতরাং অবশেষে অনু অখিলকে বলে যে
অখিল, আজ রাত 12টায় আমি তোমাকে ফোন করব। যদি তুমি আমাকে ফোন না করো তাহলে আমি চিরতরে তোমার জীবন থেকে চলে যাব। এরপর আমরা দেখি এই নতুন 6 জন কনস্টেবল এমনিতেই টহল দিতে থাকে। তখন কোনো এক জায়গায় ম্যানহোল থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসে। এরা তো এটাই ভাবতে থাকে যে এই ব্যক্তি এত রাতে এখানে কি কাজ করছে। তখনই সেই শ্রমিক এই পুলিশ সদস্যদের দেখে সেখান থেকে পালাতে শুরু করে। এই 6 জনও তার পিছু পিছু দৌড়াতে থাকে। সেই ব্যক্তিকে অনুসরণ করতে করতে এই 6 জন একটি বস্তি এলাকায় পৌঁছে যায়, আর সেভাবেই সেই ব্যক্তি তাদের চোখের সামনে থেকেও উধাও হয়ে যায়। কোথাও তাকে দেখা যায় না। আরো একটু এগিয়ে যাওয়ার পর একজন বৃদ্ধ ব্যক্তি চোখে পড়ে। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি এখানে কি করছো? যে একজন ব্যক্তি এদিক দিয়ে দৌড়ে পালিয়েছে, তুমি কি তাকে দেখেছো কিনা? তখন এই বৃদ্ধ ব্যক্তি কোনো জবাবই দেয় না। তখন অখিল বলে যে সম্ভবত এই ব্যক্তি বুবা, চলো এখান থেকে বেরোই। এরপর এই 6 জন এটাই ভাবতে থাকে যে দুজন দুজন করে আলাদা আলাদা গিয়ে সেই ব্যক্তিকে খুঁজবে। সত্যি এই বস্তি এলাকাটি একটি গোলকদাদার মতো ছিল। তারা কোথায় এসে পড়েছে তা তারা নিজেরাই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর অরুণ এবং বাকি 3 জন এক জায়গায় পৌঁছায়। সেখানে তাদের সেই অসীনকে চোখে পড়ে। তার সঙ্গে 2 জন শ্রমিকও ছিল। একজন পুলিশ সদস্য অসীনকে জিজ্ঞাসা করে যে এত রাতে তোমরা এখানে কি করছো, আর তুমি কে? তখন ওই অসীন একটি বড় ছুরি দিয়ে এইসব পুলিশ সদস্যদের গলা কেটে হত্যা করে। এটা দেখে অখিল এবং বাকি 2 জনের হুঁশ উড়ে যায়। অসীনের বাকি লোকেরাও এখানে এসে এদের ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু অখিল এবং বাকিরা এদিক ওদিক পালাতে থাকে। এই দেওয়ার সময় সেই বৃদ্ধ লোকটি, যাকে কিছুক্ষণ আগে তারা দেখেছিল, একজন পুলিশ সদস্যকে মেরে ফেলে। সুতরাং 6 জনের মধ্যে 2 জন মারা যায়, শুধু 4 জনই বেঁচে থাকে। অখিল এবং অন্য একজন কোনো এক জায়গায় এসে ফোন করার চেষ্টা করে। তখন সেখানে নেটওয়ার্ক থাকে না। অখিল ভাবে যে কোনো উপায়ে পুলিশ স্টেশনকে জানাতে হবে, কিন্তু তার আগে মানি এবং হরিকে খুঁজে বের করতে হবে। আমরা 4 জন একসঙ্গে মিলে বাইরে যাওয়ার পথ খুঁজবো। এবার সেই বস্তি এলাকায় তারা 2 জন একটি মহিলাকে দেখে। সেই লোকদের থেকে বাঁচতে অখিল এবং অন্য ব্যক্তি এই মহিলার বাড়িতে ঢুকে যায় এবং অনুরোধ করতে থাকে যে আমাদের সম্পর্কে কাউকে বলবেন না। তখন সেই শ্রমিকরা এই মহিলার বাড়ির দরজায় টোকা দিলে মহিলাটি বলে যে এখানে কেউ আসেনি। সেই লোকগুলো চলে যাওয়ার পর অখিল জিজ্ঞাসা করে, আপনার কাছে ফোন আছে? এই মহিলার কাছে ফোনও ছিল না। সে বলতে থাকে যে আপনারা দ্রুত এখান থেকে চলে যান, নইলে ওরা আপনাদেরকে মেরে ফেলবে। আমিও এখানে এসে ফেসে গেছি। এখান থেকে 3 গলি পর একটি লাল অ্যান্টেনাওয়ালা বাড়ি রয়েছে, ওখান থেকেই ওরা সবাই কাজ করে। যদি আপনারা সেখানে পৌঁছাতে পারেন তাহলে হয়তো ফোনের নেটওয়ার্ক আসতে পারে। দয়া করে আপনারা 2 জন এখান থেকে চলে যান। যদি ওরা এই কথা জানতে পারে তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। এভাবে অনুরোধ করার পর অখিল এবং অন্য ব্যক্তি এই মহিলার বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে মানি এবং হরিও এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। যখন তারা দুজনেই অখিলকে কল করার চেষ্টা করে তখন তাদের ফোনেও নেটওয়ার্ক থাকে না। অন্যদিকে অখিল এবং অন্য পুলিশ সদস্য সেই অ্যান্টেনাওয়ালা বাড়ির কাছে পৌঁছে যায়। তো সেই বাড়িতেই অন্য পুলিশ সদস্যদেরও মৃতদেহ পড়ে থাকে। তো যে কোনো উপায়ে তারা 2 জন সেই বাড়ির ভেতরে ঢুকে যায়। মানে তাদের 2 জনের পরিকল্পনা ছিল যে একজন পুলিশ সদস্য মারা যাওয়ার আগে এসআই কে ফোন করেছিল। তো সেই এসআই এর ফোন নম্বর জোগাড় করে তারা 2 জন সেই এসআই কে জানাবে। সেই জায়গায় অখিল একটি ম্যাপ দেখে বুঝতে পারে যে এই ম্যাপের সমস্ত রাস্তা শহরের ব্যাংকগুলো পর্যন্ত পৌঁছায়, যার মানে এই গ্যাং টানেলের মাধ্যমে শহরের সমস্ত ব্যাংক লুট করতে চলেছে, এবং তাও ঠিক রাত 2টায়। এবং আশ্চর্যজনকভাবে সকালে অখিলকে তার মায়ের ব্যাংকের কাছে গিয়ে টাকা তুলতে হবে। সুতরাং সেই ব্যাংকটিও লুট হতে চলেছে। আশ্চর্যজনকভাবে সেই ম্যাপের নিচে 6 জনের জয়েনিং অর্ডারও ছিল, যার মানে সেই গ্যাং বিশেষভাবে তাদের লক্ষ্য করেছিল। কিন্তু সেটা কেন? অখিল বুঝতে পারে যে পুলিশ সদস্যরাও এই গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে, সে কারণেই তাদের জয়েনিং অর্ডার এখানে আছে। অন্যদিকে আশ্চর্যজনকভাবে অসীনের কাছে অখিলের গার্লফ্রেন্ড অনুও ছিল, মানে অসীন অনুকে অপহরণ করে এখানে এনেছিল। অখিল এবং অনু সম্পর্কে অসীন ইতিমধ্যেই জানতো। সে অনুকে বলতে থাকে যে দেখি রাত 12টায় তোমার বয়ফ্রেন্ড তোমাকে ফোন করে কিনা, আমিও তার ফোনেরই অপেক্ষা করছি।
অনু তার গলায় একটি চেন দেখে জিজ্ঞাসা করে, তুমি একজন সৈনিক? আশিন বলতে থাকে, সৈনিক ছিলাম। অন্যদিকে অনুর বাবা হাসপাতালে এসে অখিলের বাবাকে অনু সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে যে সম্ভবত আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। অখিলের বাবা বলতে থাকে যে স্যার, আমি বারবার অখিলকে ফোন করছি কিন্তু তার ফোন কানেক্ট হচ্ছে না। আমি নিজেও পুলিশ স্টেশনে গিয়ে তথ্য জোগাড় করে আপনাকে ফোন করব। অন্যদিকে অখিলের সেই বন্ধু এই বাড়িতে ছোট রেডিও স্টেশন দেখে সে অখিলকে বলতে থাকে যে যদি আমরা আমাদের স্টেশনের ফ্রিকোয়েন্সি নম্বর জানতে পারি তাহলে ওয়াকিটকির মাধ্যমে সমস্ত পুলিশ সদস্যদের একবারে তথ্য পাঠাতে পারবো। তখনই তাদের দুজনের সেই চা বিক্রেতা ছেলেটির কথা মনে পড়ে। মানে আজ সকালে এই ছেলেটি তার ফোন নম্বর তাকে জানিয়েছিল। তো সেই ফোন নম্বর মনে করে ছেলেটিকে ফোন করে এই সমস্ত কথা জানাতে থাকে যে তুমি আমাদের পুলিশ স্টেশনে গিয়ে ওয়াকিটকির উপর একটি নম্বর থাকে, সেই নম্বরটি আমাদের বলো। অন্যদিকে ইন্সপেক্টর আশ্চর্যজনকভাবে সেই 6 জনের সমস্ত মোবাইল ট্র্যাক করতে থাকে। জানা যায় যে একজনের মোবাইল থেকে অন্য নম্বরে কল গেছে। যাই হোক, এবার 12টা বাজার কারণে অখিলের অনুর কথা মনে পড়ে কিন্তু অনুকে ফোন করে না, কারণ জানে না তারা দুজন কাল পর্যন্ত বেঁচে থাকবে কিনা। এই একই সময়ে অসীন অনুকে এই কথা বলতে থাকে যে আমি না বলেছিলাম সে তোমাকে ফোন করবে না, কারণ সেও জেনে গেছে যে কাল পর্যন্ত সে বেঁচে থাকবে না। অন্যদিকে সেই চা বিক্রেতা ছেলেটি চা দেওয়ার অজুহাতে পুলিশ স্টেশনে এসে ওয়াকিটকিতে সেই ফ্রিকোয়েন্সি নম্বরটি নোট করে নেয়। ঠিক সেই সময়ে ইন্সপেক্টর সেই এসআই কে ফোন করে এই ছেলেটির নম্বর বলতে থাকে যে সেই 6 জনের মধ্যে একজন এই নম্বরে ফোন করেছিল, খুঁজে বের করো এই নম্বরটি কার। সেই ছেলেটি নিজের নম্বর শুনতেই দ্রুত বাইরে গিয়ে সে ফ্রিকোয়েন্সি নম্বরটি অখিলকে ফোন করে জানিয়ে দেয়। অখিল এবং অন্য ব্যক্তি বাইরে এসে একজনকে আহত করে, কিন্তু তার কাছে ওয়াকিটকি ছিল না। একই সময়ে মানি এবং হরিও অখিলকে খুঁজতে থাকে। তখনই তাদের দুজনের সামনে সেই ইন্সপেক্টর এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে। অখিলও গুলির আওয়াজ শুনে দ্রুত তাদের দুজনের কাছে এসে তাদেরকে বাঁচাতে শুরু করে। কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টরের চোখে অসীন পড়ে। অসীনকে বলতে থাকে যে তারা আমাকে দেখে ফেলেছে, তুমি যে কোনো উপায়ে তাদেরকে মেরে ফেলো। তখন তারা ইন্সপেক্টরকে অনুসরণ করে। তখন বাইরে যাওয়ার পথ দেখতে পায়। যখন অখিল সেই ইন্সপেক্টরকে ধাক্কা দিয়েছিল তখন তার ওয়াকিটকিটি ছিনিয়ে নিয়েছিল। তো এই ওয়াকিটকির মাধ্যমে সমস্ত পুলিশ সদস্যদের সবকিছু তথ্য জানিয়ে দেয় যে সমস্ত ব্যাংক থেকেই চুরি হতে চলেছে আর আমরা এখানে ফেসে গেছি। অন্যদিকে কিছুক্ষণ পর অসীনের লোকেরা সেই হরিকে ধরে ফেলে। অখিল সেই মহিলার কাছে এসে কথা বলতে থাকে যে আমি বাইরে যাওয়ার পথ খুঁজে পেয়েছি, আপনিও আমাদের সঙ্গে চলুন। সেই মহিলা অখিলকে বলতে থাকে যে আমি এখানে আরো একটি ছেলেকে দেখেছি। অখিল অনুর নাম শুনে হতবাক হয়ে যায়। তো সেই মহিলা অখিলকে নিয়ে দ্রুত অনুর কাছে যায়। যখন তারা দুজন এখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই সময়ে অসীন আসে। আসলে সেই মহিলা আর কেউ নয়, অসীনের স্ত্রী। অখিল অসীনের সঙ্গে লড়াই করার চেষ্টা করতে থাকে কিন্তু সে পারে না। অসীন অখিলকে বলতে থাকে যে কেন সে তাকে এখানে ফাঁদে ফেলেছিল। 2 বছর আগে যখন অসীনের ভাই এবং তার বন্ধুরা ব্যাংক ডাকাতি করে তখন পুলিশ চেক করছিল। তো সেই কোনো এক রাস্তায় অখিলের বাবা অখিলের মাকে নিয়ে হাসপাতাল থেকে নিজের বাড়িতে ফিরছিল। গাড়ির কাগজ না থাকার কারণে অখিল তার বাবা মায়ের কাছে এসে পুলিশ সদস্যদের গাড়ির কাগজ দেখাতে থাকে। ঠিক সেই সময়ে অসীনের ভাই এবং তার বন্ধু বাইকের মাধ্যমে এখানে আসে। যখন পুলিশ সদস্যরা ব্যাগ খোলার চেষ্টা করতে থাকে তখন তারা দুজন তাদের বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এই দাওয়া করার সময় তারা অখিলের মাকে ফেলে দেয়, যার কারণে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। অখিল তার বাবা মাকে অটোর মাধ্যমে হাসপাতালে পাঠিয়ে নিজের বাইক নিয়ে তাদের দুজনকে অনুসরণ করতে থাকে। অখিল তাদের কাছে বন্দুক দেখে সেই সমস্ত লোককে সেই ঘরে তালাবন্ধ করে পুলিশ সদস্যদের ফোন করে এখানকার লোকেশন জানিয়ে দেয়। তো পরে পুলিশ সদস্যরা এখানে এসে এনকাউন্টার করে সেই 5 জনকে মেরে ফেলে। সুতরাং অনেকদিন পর অসীন জানতে পারে যে পুলিশ সদস্যদের তথ্য দেওয়া লোক এই অখিলই ছিল। যে ব্যাংক অসীনের গ্রামবাসীর সর্বনাশ করেছিল, অসীনের ভাই এবং তার বন্ধুরা সেই ব্যাংকটি লুট করেছিল এবং তাদের ঋণ পরিশোধ করার জন্য। অন্যদিকে অসীনের লোকেরা যখন অখিলের বন্ধুকে মারতে যাচ্ছিল ঠিক সেই সময়ে অখিল অসীনকে আহত করে তার বন্ধুর কাছে এসে তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ লড়াই হওয়ার পর সেই বৃদ্ধ ব্যক্তি অখিলের বন্ধুকে ছুরিকাঘাত করে মেরে ফেলে। এরপর অখিল তাদের সবাইকে ফাঁকি দিয়ে হরির লাশ সেখান থেকে বাইরে নিয়ে আসে। অন্য
অন্যদিকে যখন পুলিশ সদস্যরা সমস্ত ব্যাংক চেক করে ইতিমধ্যেই সমস্ত ব্যাংক চুরি হয়ে গেছে। ডিআইজি এই সমস্ত সদস্যদের অর্ডার দিতে থাকে যে তোমরাও সেই টানেলের ভেতরে যাও, তাদের অনুসরণ করতে থাকো। তো সেভাবেই সমস্ত পুলিশ সদস্যরা সেই টানেলের ভেতরে যেতে থাকে। তো আশ্চর্যজনকভাবে কোনো এক জায়গায় অনেক টাকা এবং সোনা থাকে। মানে অসীন এই সমস্ত কিছু টাকার জন্য নয়, বরং প্রতিশোধ নেওয়ার জন্য করেছিল। মানে সমস্ত পুলিশ সদস্যদের একবারে সে মারতে চেয়েছিল। যে পুলিশ সদস্য আশিনের সঙ্গ দিয়েছিল তাকেও সে মেরে ফেলে। অন্যদিকে অখিলও এই সমস্ত কথা জানতে পারে। সে এসআই অখিলের বাবাকে নিয়ে এই অসীনের কাছে আসে। অখিল সেই সমস্ত পুলিশ সদস্যদের বাঁচানোর জন্য আবারও এই বস্তি এলাকায় আশিনের কাছে আসে। অখিল এই সমস্ত লোকদের সঙ্গে দারুণভাবে লড়াই করতে থাকে। এই লড়াইয়ের সময় অখিল অসীনকে গুলি করে মেরে ফেলে। তখনই এখানে অসীনের স্ত্রী তার বাচ্চার সঙ্গে আসে। সেও টানেলটি বিস্ফোরণ করার চেষ্টা করতে থাকে। আর তখনই অখিল অসীনের স্ত্রীর পায়ে গুলি করে, কিন্তু ভুলবশত অসীনের স্ত্রীও মারা যায়। অবশেষে অখিল ম্যানহোল খোলার পর সমস্ত পুলিশ সদস্য সেখান থেকে বাইরে বেরোতে থাকে। পরের দিন সকালে ডিজিপি আসে। অখিল তখন ডিজিপিকে বলে ওরা যখন বিপদে পড়েছিল, ওদের সাথে যখন অন্যায় করা হয়েছিল, তখন যদি আমরা ওদের পাশে দাঁড়াতাম তাহলে আজকে হয়তো ওদেরকে এভাবে মরতে হতো না। এখানে আরো একটি কথা হলো যে যখন অসীন এবং তার স্ত্রী মারা যায় তখন অসীনের ছেলে কোথাও পালিয়ে যায়, আর তাকে সিনেমার শেষে দেখা যায় তার বাবার দেওয়া ডায়েরিটা হাতে। তার মানে অসীনের ছেলে বড় হয়ে হয়তো তার বাবার প্রতিশোধ নিতে আসবে। এর মানে এই মুভিটি এখানেই শেষ নয়, এর দ্বিতীয় পার্টও আসতে পারে। আর এভাবে এই টুইস্টের সাথেই এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।